নমস্কার, হেলথলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং হেলথলাইন অনুষ্ঠান আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনায় থাকবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হালফিলের সমস্যা। সমস্যা বললে ভুল হবে, 2020 সালকে আবার নতুন করে যেন আমরা মনে করছি, কিন্তু প্রশ্ন থাকছে অনেক কিছু। কোভিড ফিরে আসছে কি, কোভিড না ছিল কোভিড, তার ভ্যারিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, নিউ যে ভ্যারিয়েন্ট হয়েছে কোভিডের এসছে, তার আজকে হাল হকিকত নিয়ে আমরা আলোচনা করব এবং কি কি এর সিমটমস রয়েছে এবং আমরা সব থেকে বড় কথা যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি, যে যাতে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো এবং অবশ্যই করে নিজেদেরকে সঠিক জীবনধারাতে আবার ফিরিয়ে আনতে পারবো। কারণ এই কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের আজকে থাকছে হেল্পলাইনে আলোচনা এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর সায়ন মিশ্র। অনেক অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ডাক্তারবাবু রয়েছেন এবং উনি একজন প্রাক্তন নোডাল অফিসার মানিকতলা ইএসআই হসপিটাল। আজকে ডক্টর মিশ্রের সঙ্গে আমরা কথা বলবো এই কোভিড নিয়ে, কোভিডের নিউ ভ্যারিয়েন্ট নিয়ে। কি এই নিউ ভ্যারিয়েন্ট, আমরা সরাসরি যাব ডাক্তারবাবুর কাছে আলোচনায়। প্রথমত বলবো যে স্বাগত জানি ডাক্তারবাবু, যে এই যে আবার একটা কোভিড এবং কোভিডে রীতিমতো অনেকেই কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়ে রয়েছেন যাদের চিকিৎসা চলছে। প্রশ্ন হচ্ছে 2020-তে যে কোভিড আমাদের আননোন ছিল একটা রোগ, সেই রোগটা এখন আমাদের কাছে পরিচিত, ইমিউন পাওয়ার বাড়ানো ইত্যাদি ইত্যাদি আমাদের এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বাট এখন যে নিউ ভ্যারিয়েন্টটা এসছে সেটা কি খুব লাইফ থ্রেটনিং হতে পারে? দেখুন, প্রথম কথা তো এখনো এটাকে কোভিড-19ই বলা হচ্ছে, কারণ জিনিসটা হচ্ছে যে এই ভাইরাসটার মিউটেট করেছে, খালি স্পাইক্স প্রোটিন চেঞ্জ হয়েছে, নতুন কিছু ডিফারেন্স আসেনি। এবার যেটা রিসার্চ করে পাওয়া গেছে, যেগুলো দেখা গেছে, যেরকম ইন্ডিয়াতে যেগুলো পাওয়া গেছে, এটা হচ্ছে আপনার NF7, তারপরে JN1 ভ্যারিয়েন্ট, এইগুলো কিন্তু অতটা লাইফ থ্রেটনিং বা সিরিয়াস কিছু নয়। এর একটাই প্রবলেম যে এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, খুবই তাড়াতাড়ি ছড়াচ্ছে, কিন্তু অতটা লাইফ থ্রেটনিং বা সিরিয়াস ইলনেস, যেটা আমরা খুবই বলি যে সিরিয়াস, যেটাকে বলা হতো সারি, মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, ওরকম কোনো সিমটমস কিছু দিচ্ছে না। একটা কথা বলবো ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে আমরা ওই সময়ও দেখেছি বা আপনাদের কাছ থেকে আমরা প্রচুর গাইডলাইন্স নিয়ে মানুষ চলেছেন, যে কোভিডের সময় নর্মালি জ্বর সর্দি কাশি এই একটা টেন্ডেন্সি রয়েছে। তো যেহেতু এটাও কোভিড-19ই, তো সেখানে একই কি সিমটম দেখা যাচ্ছে? কারণ আমরা কিন্তু হালে ওয়েদার চেঞ্জটাও দেখতে পাচ্ছি। কোভিডের সমস্যাটা এটাই হয় কি, আমাদের ওয়েদার চেঞ্জেও একটা অদ্ভুতভাবে একটা ফিভারের বিষয় থাকে বা এই ধরনের সমস্যা। বাট এই কোভিড যে আবার নতুন করে ফিরে এসেছে সেটা তো অনেকটা কিন্তু কাছাকাছি। তাও আমি বলবো যে কি কি সিমটমস থাকতে পারে এই কোভিড-19 যে নতুন ভ্যারিয়েন্ট JF1 যা আছে, তারপরে LF7B181, তো এইগুলোতে আপনার লো গ্রেড ফিভার হচ্ছে। লো গ্রেড ফিভার বলতে আমরা যেটা বলি জ্বর ভাব, গাটা হালকা গরম থাকা, আগে যেমন মতো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, গা তেতে উঠছে, ওরকম কোনো সিমটমস নেই। হালকা জ্বর ভাব বা কাঁপুনিও দিতে পারে, খালি জ্বর নেই, খালি কাঁপুনি দিচ্ছে, শুকনো কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা গায়ে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, অথবা মাথা ব্যথা হচ্ছে, এইগুলো হয়তো নেই, খালি কাঁপুনি দিচ্ছে, ক্লান্তি লাগছে। এইগুলো কমন সিমটমস যেগুলো হচ্ছে আপনার এই নতুন ভ্যারিয়েন্টটাতে পাওয়া যাচ্ছে, NB181 একদম, যেগুলো ইন্ডিয়াতে পাওয়া গেছে। দেখুন, এটা অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েন্টটা ফার্স্ট পাওয়া গেছিল হচ্ছে 2023-এ লাক্সেমবার্গেতে। সেখান থেকে আস্তে আস্তে আবার পুরো বিশ্বে ছড়ায়। তো এখন ভারতবর্ষে এসছে এই 2025-এতে, এপ্রিল মাস থেকে আস্তে 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 স্প্রেড শুরু হয়েছে। কিন্তু এটাতে এখন এত ভয় পাওয়ার কিছু নেই। মেইন যেটা হচ্ছে, এটাতে দুটো জিনিসই আমাদেরকে, মানে আউট অফ দ্য মানে কমন সিমটমস, দুটো একটু ডিফারেন্ট সিমটমস যেটা আছে, যেটা বললাম, প্রথম হচ্ছে একটা হচ্ছে গায়ে জ্বর ভাব। আগের কোভিডে যেটা ছিল সেটা হচ্ছে প্রচন্ড গা গরম হয়ে যাচ্ছে বা এক্সেসিভ গায়ে হাতে পায়ে ব্যথা, ব্রিদিং প্রবলেম, আর একটা ব্রিদিং প্রবলেম। তো এখানে কিন্তু লো গ্রেড ফিভার থাকছে, মানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো 102 অব্দি উঠবে, 99.6 থেকে 100, 105, অথবা খুব জোর 102, তার উপরে যাবে না আপনার টেম্পারেচার। আর তার সাথে হালকা শুকনো কাশি, এগুলো হতে পারে।
মেইন যেটা সিমটমস যেটা আগের কোভিডেতে ছিল, যেটা আমরা, এটা হচ্ছে এক ধরনের কিন্তু ওমিক্রনেরই একটা ভ্যারিয়েন্ট। আচ্ছা, ওমিক্রনেরই একটা ভ্যারিয়েন্ট। ওমিক্রনের সময় যেটা আমরা দেখছিলাম তখন খুবই কম ছিল, এখন এই সিমটমসটা যেটা বলতে যাচ্ছি সেটা খুবই কমন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে আমাদের পেটের সমস্যা। পেটের সমস্যা হচ্ছে যেমন খিদে কম হয়ে যাচ্ছে, বা গা গোলানি ভাব, বা পেটে ব্যথা হচ্ছে, বা একটা পেটে মোচড় দিচ্ছে, অস্বস্তি ভাব হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। এইগুলো কিন্তু এই ভ্যারিয়েন্টটার কমন ফিচার্স। তো এইগুলো যদি থাকে তো মানে টেস্ট করে নেওয়াটা বেটার। সব থেকে সমস্যার বিষয় ডক্টর মিশ্রা, যে আমাদের এই যে একটু আগে আমি বললাম যে আমাদের যখনই একটা সিজন চেঞ্জ হয় তখন আমাদের এই ধরনের একটা জ্বরজারি বিষয় একটা থাকে। আর যেটা আপনি বললেন যে আমাদের একটা ডিসেন্ট্রি টাইপের হয়ে যাচ্ছে, এটাও কিন্তু অদ্ভুতভাবে এই টাইমটার মধ্যে আমরা দেখছি কিন্তু হয়। এই ওমিক্রনের যে ভ্যারিয়েন্টে এসছে তার পাশাপাশি কিন্তু প্যারালাল এটাও আমরা দেখছি। হয়তো বা টেস্ট করতে গিয়ে অনেক সময় মানুষ কি করে, কোনো না কোনো ওষুধ নিজের থেকেই ট্রিটমেন্ট করে নেয় যাতে আমি আমার নর্মাল কাজে আমি ফিরতে পারি। সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এখানটা কতটা অ্যালার্ট হয়ে কত দ্রুততার সঙ্গে চিকিৎসকের কাছে পৌঁছানো দরকার? দেখুন জিনিসটা, হ্যাঁ আপনি একদম কথাটা ঠিক বলেছেন যে হালকা জ্বর সর্দি কাশি হলে নর্মাল ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো পাওয়া যায় ওষুধের দোকান থেকে আমরা নিই নি সিমটোম্যাটিক ট্রিটমেন্টের জন্য। কিন্তু মেন আমাকে জানতে হবে যে সিমটোম্যাটিক আমি ট্রিটমেন্ট করছি মানে জ্বর আসলো জ্বর কমিয়ে দিলাম, নাক বন্ধ হচ্ছে নাক বন্ধটা কমিয়ে দিলাম, কাশি হচ্ছে কাশি বন্ধ করে দিলাম, পেট পাতলা পায়খানা হচ্ছে পেটে অস্বস্তি হচ্ছে ব্যথাটা কমিয়ে দিলাম বা পাতলা পায়খানা বন্ধ করে দিলাম। কিন্তু কেন হচ্ছে সেই কারণটা তো জানতে হবে। যদি আমি কারণটাই না জানতে পারি তাহলে জিনিসটা তো হতেই থাকবে। তো যেটা আপনাকে একটু আগেই বললাম আমি, যে এই পাতলা পায়খানা, পেটে অস্বস্তি ভাব, পেট ব্যথা হওয়া, এ পর্যন্ত খিদে না পাওয়া বা খিদে কমে যাওয়া, গা গোলানি ভাব, এটা কিন্তু এখন কমন একটা সিমটমস এই কোভিডের ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টটাতে। এটা মিউটেটেড ভ্যারিয়েন্ট। প্রথম কথা তো এটাতে ভয় পাবেন না। এটা খালি এটা বলা হচ্ছে যে এটা একদম সিরিয়াস ইলনেস নয়, এটা খালি ছড়াচ্ছে অত্যধিক ফাস্ট। আচ্ছা, আমাদের কোভিড মানে আমাদের মাথার মধ্যে থাকে যে সব সময় একটা ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক মানে মেনটেন করা। কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম আমাদের ওই হিউজ কোভিডের যে একটা এফেক্ট ছিল সেটার থেকে যখন আমরা বেরিয়ে আসা শুরু করলাম, রাদার বেরিয়ে গেলাম। যদিও বলা হয়েছিল, আপনারাই বলেছিলেন যে কোভিড এমন একটা মানে মানে ভাইরাস যেটা কখনোই যাবে না, এটা থাকবে, যেমন আমাদের অন্যান্য রোগের মতো থাকবে, এর হয়তো প্রকোপ বাড়বে কমবে মাঝামাঝি এরকম থাকবে। কিন্তু আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং এটাকে ছেড়ে দেওয়া বা মাস্ক ইউজ না করা, এটা কি এই মানে ভ্যারিয়েন্টটার জন্য কি রিস্ক হতে পারে? দেখুন একদম কথাটা ঠিক বলেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং বা মাস্ক ইউজের ব্যাপারে তাহলে বলি। মাস্ক যদি কোভিড থাকে না থাকে, আমার মতে এখন যা পলিউশন হচ্ছে, কোভিডই যদি ছেড়ে দিই, নর্মাল পলিউশন, সিজনাল ইনফ্লুয়েঞ্জা, তার জন্য মাস্ক ইউজ করা হচ্ছে সব থেকে সেফ। একটা সিঙ্গেল সার্জিক্যাল মাস্ক যেগুলো কিনতে পাওয়া যায় সেটা পরেই বাইরে বেরোনো। কারণ হচ্ছে কার কোভিড আছে বা কার ইনফ্লুয়েঞ্জা আছে, কোভিড ছাড়াও তো অনেক রোগ আছে, কার কি রোগ আছে আমরা তো জানি না। তো বা আমার কি রোগ আছে আমি হয়তো জানি, আমি আমার এটা কোনো অধিকার হতে পারে না আমি অন্য কাউকে অসুস্থ করতে পারি, বা আমি যদি অন্য কারো থেকে কোনো রোগ যাতে না নিতে হয় তার জন্য আমি মাস্ক পরতে পারি। তো মাস্ক পরাটা হচ্ছে সব থেকে সেফ থাকা। হ্যাঁ, আরেকটা হচ্ছে হ্যান্ড হাইজিন। হাতে সবসময় যখনই কিছু কাজ করবেন, যদি জল থাকে সাবান দিয়ে হাত ধোয়া, এমনি জল রানিং ট্যাপ ওয়াটার দিয়ে হাত ধুন, যেটা আগেকার দিন আমাদেরকে ছোটোবেলায় শেখানো হতো যে বাইরের থেকে এসে হাত পা মুখ ধুয়ে নেওয়া। একই জিনিস, বাইরের থেকে এসে ভালো করে হাত ধুয়ে নেবেন। যদি বাইরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন, আশেপাশে কল নেই, রানিং ট্যাপ ওয়াটার নেই, জল নেই, হতেই পারে, একটা হাতে পকেটে একটা হ্যান্ড পকেট স্যানিটাইজার রেখে নেবেন, ওটা হাতে স্প্রেড করে হাতে ভালো করে রাব করে নেবেন। এই হ্যান্ড স্যানিটাইজেশন আর মাস্কটা। আর এটা যেটা বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং, এটা একদম ঠিক যে ইনফেক্টেড লোকের থেকে একটু দূরে থাকা। কারণ লোকটা ইনফেক্টেড, লোকটা কিন্তু খারাপ না, রোগটা খারাপ। লোকটা তো জানে না যে তার শরীরে রোগটা ঢুকেছে, বা সে তো ইচ্ছা করে রোগটা ঢোকায়নি, সে আক্রান্ত হয়েছে। ওটা একটা অ্যাক্সিডেন্টাল, একটা শরীরেতে একটা তার অসুখ ঢুকেছে, তার শরীর খারাপ আছে। তো তার শরীর খারাপের যে রোগটা থেকে আমরা দূরে থাকবো, যাতে আমি শরীর খারাপ না হয়, আমার শরীর যাতে খারাপ না হয়, আর আমি যাতে অন্যজনদেরকে স্প্রেড না করি। এটাই তিনটে মেইন জিনিস। তো এটাকে আর যদি শর্ট ফর্মে বলি,
যেমন আমরা বলি শর্ট মেসেজিং সার্ভিস SMS, এটাকে SMS বলে মনে রাখতে পারেন। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজেশন, SMS। বাহ, এটা একটা কিন্তু মানে খুব দামি কথা SMS, এবং এই জায়গাটা এই SMS আমরা সব সময় করছি, বাট এটা আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত বলবো আরেকটি কথা, যে আমাদের যে লাইফস্টাইল বর্তমানে দাঁড়িয়েছে, এত ফাস্ট লাইফ লিড করছে প্রতিটি মানুষ, সবসময় একটা ইঁদুর দৌড়ে ছুটছে। সেখানে দাঁড়িয়ে আমরা নর্মালি এই কোভিডের এই নিউ ভ্যারিয়েন্ট আসার আগেও আমরা দেখেছি, তার আগেও দেখেছি, এখনো মানে টিল দ্য টাইম একই জিনিস চলছে। সেটা হচ্ছে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে লাইফকে লিড করার জন্য যা কিছু পাচ্ছি খেয়ে নিচ্ছি, যেমন কিছু পাচ্ছি লাইফ আমি ডিল করছি। এবং এইখানে কোভিডের এই যে মানে নিউ ভ্যারিয়েন্টটা এসছে, সেখানে আমাদের খাওয়া দাওয়ার কি কোনো রকম নির্দিষ্ট কিছু থাকা দরকার, সিস্টেম? একদম ঠিক, এটা সব মানুষেরই প্রশ্ন, এটা একদম নর্মাল প্রশ্ন। এবং অনেকেরা বলে যে খাবারের সাথে কি কানেকশন। আপনার প্রশ্নটা একদম ঠিক, খাবারের সাথে যথেষ্ট কানেকশন আছে। আজকে আমাদের শরীরে লড়ার ক্ষমতা আমরা যা খাচ্ছি তার থেকেই হয়। কোভিডেতে সবসময় মনে রাখবেন জল বেশি করে খাওয়া, শরীরটাকে ওয়েল হাইড্রেটেড রাখা, যাতে কিডনির উপর প্রেশার না পড়ে, পেচ্ছাপ যেন ভালো করে হয়, পায়খানা যাতে কষে না যায়, এটা দেখলেই, আর জিভ যাতে শুকিয়ে না যায়। এই তিনটে জিনিস যদি ঠিকঠাক থাকে তার মানে আপনি ওয়েল হাইড্রেটেড আছেন, শরীরটা যাতে শুকিয়ে না যায়। আর জিনিসটা হচ্ছে, কারণ ভাইরাল ইনফেকশনে একটা টেন্ডেন্সি থাকে শরীরকে ডিহাইড্রেট করানো। তার সাথে হচ্ছে খাবার, প্রোটিন রিচ ডায়েট খাবেন, হোমমেড ফুড, প্রোটিন রিচ ডায়েট, বাইরের তেল ঝাল মশলা অ্যাভয়েড করবেন, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, আর বাড়ির রান্নাটার উপরে পুরোপুরি বিশ্বাস করে বাড়ির রান্নার উপরেই থাকা, ওটাকেই খাওয়া, কারণ ওতে শরীর লড়ার ক্ষমতাটা বাড়বে। কারণ আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে আপনার একটা ছোট শিশুদের, আমরা তো বাইরের খাবার খাওয়াই না, বাড়ির রান্নাই খাওয়াই, তাদের দেখবেন তাদের কিন্তু শরীরের লড়ার ক্ষমতাটা কম হলেও যথেষ্ট লড়তে পারে। তার মানে একটা বাচ্চা শরীর যদি লড়তে পারে, বড় একটা অ্যাডাল্টের শরীর কেন লড়তে পারবে না? তবে বাড়ির রান্নাতে নিশ্চয়ই কিছু গুণ আছে যেটা আমরা বাইরের খাবারেতে কোথাও মিসিং হয়ে যাচ্ছে। তাই জন্য হোম কুক ফুড, প্রোটিন রিচ ডায়েট আর ব্যালেন্স ডায়েট, আর ওয়েল হাইড্রেটেড থাকা। আর একটা কথা জিজ্ঞাসা করবো ডাক্তারবাবু, সেটা হচ্ছে আমাদের কোভিডের এই ওমিক্রনের নিউ ভ্যারিয়েন্ট আমরা দেখছি, চোখে দেখছি যে বাড়ছে, আলোচনা হচ্ছে মানুষের মধ্যে যে দেখো রোগটা কিন্তু বাড়ছে। ফলে কি হচ্ছে, যখনই কোনোভাবে জ্বর আসছে, বা আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি একটা ডিপ্রেশন চলছে ওয়েদারে, দ্যাটস ওয়াই বৃষ্টি হচ্ছে ইত্যাদি, এবং এই সময় যাদের একটু ইমিউন পাওয়ার কম থাকে, তারা নর্মালি, আপনারাই বলেন যে যাদের একটু মানে ইমিউন সাপ্রেস রয়েছে, তাদের কিন্তু চট করে ঠান্ডা লেগে যাওয়া এগুলো হয়ে থাকে। এবারে তাদের মধ্যে একটা অদ্ভুত প্যানিক তৈরি হচ্ছে, কারণ কোভিডে প্যানিক এটা একটা সব থেকে বড় একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। এখনো কিন্তু টিল দ্য টাইম একই কিন্তু জিনিস দেখা যাচ্ছে। সেই জায়গাটা আমরা কি করব? একদম ঠিক বলেছেন, যারা ইমিউনো সাপ্রেসড, যাদের শরীরে লড়ার ক্ষমতা কম আছে, কোভিডের সময় তাদের মনে একটা প্যানিক ছিল, সেই প্যানিকটা করবেন না। এবং প্যানিকটা আমি জানি কিসের প্যানিক, মৃত্যু ভয় যেটাকে বলে। আমার যদি শরীর হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি বাঁচবো না। আমি আগেও বললাম যে দেখুন, এই রোগটা কিন্তু সিরিয়াস ইলনেসের ক্যাটাগরিতে পড়ছে না। কোনো ডাটা বা ডকুমেন্টস এখনো পর্যন্ত গভর্নমেন্ট থেকে বা বাইরের দেশেও এমন কিছু, আমাদের ইন্ডিয়ার মধ্যেই যদি আমি বলি, কোনো সিরিয়াস ইলনেসের কিছু নেই। যে 3টা ডেথ এখনো পর্যন্ত হয়েছে তাদের কোভিড পজিটিভ পাওয়া গেছে, বাট কোভিডের জন্য হয়নি, তাদের অন্য কোনো রোগ ছিল, তাদের শরীরটা আগে থেকেই খারাপ ছিল, কোভিড তার মধ্যে একটা অ্যাডেড ইনফেকশন হয়ে দাঁড়িয়েছিল, ভাইরাল একটা ইনফেকশন, যাতে তাদের শরীরে লড়ার ক্ষমতাটা কমে গেছিলো, যার জন্য তাদের শরীরটা ওরকম রেসপন্স করতে পারেনি। কিন্তু এটা খালি ছড়াচ্ছে বেশি, আর কিছু না, এটা কিন্তু সিরিয়াস ইলনেস নয়। আর যারা যেমন ইমিউনোসাপ্রেস, যেমন আপনারা বলছিলেন, যেমন ক্যান্সার পেশেন্ট, যারা ডায়ালিসিস পেশেন্ট, বা যারা বয়স্ক লোক, মানে বয়স্ক বৃদ্ধ লোক বা ছোট শিশুরা, আর যাদের ডায়াবেটিস আছে, কার্ডিয়াক সমস্যা, তারা জাস্ট যেরকম আপনাদের রেগুলার মেডিসিনস চলছে, যেরকম থেরাপি চলছে, ওটাই জাস্ট ফলো করুন। যা বললাম সেটা হচ্ছে, যেমন এই সমস্যাগুলো দেখলে আপনি যদি মনে হয় যে আপনার টেস্ট করানো উচিত, তার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। উনার আপনার সিমটমসগুলো দেখে বলবেন যে টেস্ট দরকার আছে কি দরকার নেই। টেস্ট করালেই 5 থেকে 7 দিন সেলফ আইসোলেশন, আর কিচ্ছু না। আগেকার দিনের মতন, মানে আগে কোভিড ভ্যারিয়েন্টের মধ্যে 14 দিনে আইসোলেশন থাকার দরকার নেই। সেলফ আইসোলেশন থাকা আর মাস্ক পরে থাকা ঘরেতে, যাতে আমার জন্য বাড়ির লোকেদের যাতে ইনফেকশনটা না ছড়ায়।
মানে খুব সিম্পল একটা বিষয়, এত কঠিনভাবে জটিলভাবে ভাবার কিছু নেই। তবে এটাও ঠিক এতটা ক্যাজুয়ালি নেওয়াটাও ঠিক না। অনেক সময় আচ্ছা ঠিক আছে, এটা তো খুব একটা সমস্যাদায়ক নয়, আমরা চট করে কোনো কিছুই মানলাম না, সেটাও আবার কিন্তু বাঞ্ছনীয় না। সেগুলো আমাদের বুঝে কিন্তু এগোতে হবে। এবং কোভিডের যেটা আপনি বললেন যে যারা আগের থেকে অসুস্থ, আমি এই মানে একটুখানি বলি, যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা দীর্ঘ সময় ধরে রয়েছে, দীর্ঘ বছর ধরে তারা ভুগছেন, তাদের একটা নির্দিষ্ট মেডিকেশনের আন্ডারে তারা রয়েছেন, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে একটা তারা, আমরা ওই টাইমেও অনেক ফোন পেয়েছিলাম যে আমরা কি করব, কারণ আমাদের এমনিতেই ব্রিদিং প্রবলেম হয়, আমাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যদি আমাদের এই কোভিড ওমিক্রনের এই নতুন ভ্যারিয়েন্টটা আসে, সেখানে আমরা ওই মেডিসিনটা কন্টিনিউয়েশনের সঙ্গে সঙ্গে কি আমাদের আরো কি মেডিসিনের দরকার রয়েছে? এই সময়তে সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া আর কিছুই নেই। জাস্ট যা রেগুলার মেডিসিনস চলছে সেগুলো চলবে। আর তাছাড়া হচ্ছে যে আপনার চিকিৎসক আপনাকে সিমটমস দেখে, যে সিমটমসগুলো হচ্ছে, কারণ দেখুন সবার সব সিমটমস থাকবেই যে তার কোনো গ্যারান্টি নেই। আজকে মনে করুন দুজন আছে, একজনের জ্বর আছে, হয়তো একজনের জ্বর নিয়ে খালি পেট খারাপ হয়েছে, তো যার জ্বর হয়েছে তাকে জ্বরের ওষুধ দেবে, গায়ে হাতে পায়ে ব্যথার ওষুধ দেবে, আর যার পেট খারাপ হচ্ছে তাকে পেট ব্যথার ওষুধ দেবে। দুজনেরই হয়তো কোভিড পজিটিভ, কিন্তু টেস্টও করেছে, তাদের পজিটিভ এসছে। তাই জন্য সিমটমস দেখে চিকিৎসককে দেখে চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনারা ওষুধগুলো নেবেন, আর সেই ওষুধই যতদিন বলেছেন ততদিন কন্টিনিউ করবেন, তার কমও নয় তার বেশিও নয়। ভিটামিন সি একটা অদ্ভুত আমাদের সেই সময় বিষয় হয়েছিল, মানে এখনো কিন্তু নট দ্যাট কি যে তখনই আমাদের মাথায় ছিল, কোভিড ফিরে আসার পরে মানুষের মধ্যে আবার তৈরি হয়েছে যে ওগুলো আমাদের খেতে হবে। যেহেতু আপনি বললেন যে বাড়িতে তৈরি খাবার খাওয়া, এটা একটা খুব পজিটিভ দিক আমাদের প্রত্যেকটা মানুষের, শুধু কোভিড বলে না, সুস্থ থাকার জন্য। সেখানে যে ভিটামিন সি, জিঙ্ক ইত্যাদি এই জাতীয় জিনিস কি এখন আমরা যদি কন্টিনিউ করি খাওয়ার মধ্যে, এগুলোর যদি একটুখানি আমরা পুট করি, তাহলে কি আমাদের কিছুটা হেল্প হতে পারে? অনেকটাই হেল্প হবে। খাবারে যা নিউট্রিয়েন্টস যাচ্ছে তার সাথে ভিটামিন সি ট্যাবলেটস যেগুলো হয় সেটা আপনি নিতে পারেন, জিঙ্ক ট্যাবলেট নিতে পারেন। এমনিতেও পেটে খারাপ হলে, মানে পাতলা পায়খানা, ডায়রিয়া হলে জিঙ্ক দেওয়া হয়, বাচ্চাদেরকেও দেওয়া হয়, বড়োদেরকেও দেওয়া হয়। তো কোভিডেতে যদি এখন এটা তো কমন সিমটমসের মধ্যে আসছে, যাদের কোভিড পজিটিভ হচ্ছে তাদের এইটা কমন সিমটমসে দাঁড়াচ্ছে যে পেটে অস্বস্তি হওয়া, পাতলা পায়খানা, তাদের কোভিড পজিটিভ বেরোচ্ছে তো এর নতুন ভ্যারিয়েন্টটা। তো তাদের জন্য জিঙ্ক, ভিটামিন সি এইগুলো মানে আগেও যেরকম ছিল এখনো ততটাই ইমিউনিটি বাড়াতে হেল্প করছে। আরেকটা কথা বলবো ডাক্তারবাবু, সেটা হচ্ছে যেহেতু এই ভ্যারিয়েন্টটা খুব দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে, তাড়াতাড়ি স্প্রেড করছে, ফলে আমরা আরেকটা জিনিসও দেখছি যে স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু প্রচুর মানে এখনই ইতিমধ্যেই কিন্তু কোভিড আক্রান্ত বহু পেশেন্ট ট্রিটমেন্ট করছে। সেইখানে অনেকের হাসপাতালমুখী হব না, বাড়ির মধ্যে চিকিৎসা করাবো, এটা কি পজিটিভ থিঙ্কিং? ওখানে আরো অনেক পেশেন্ট আছে, তার থেকে কথাটা একদিকে দেখুন, এই কথাটা হচ্ছে এমন একটা প্রশ্ন করলেন, জিনিসটা হচ্ছে আজকে কথাটা ঠিকই যে আজকে যদি ধরুন আপনার বা আমার আজকে কোনো স্বাস্থ্যকেন্দ্রে, কোনো হাসপাতালে যদি হয়, সেখানে অনেক ধরনের রুগী আছে, একদম, তাহলে আমি কি করব? কোভিডের সময় যেটা স্টার্ট হয়েছিল, টেলিকনসালটেশন, ভিডিও কনসালটেশন করে আমার সিমটমসগুলো নিয়ে ডক্টরের সাথে, চিকিৎসকের সাথে আলোচনা করব, ওনার পরামর্শ নেব। দরকার নেই হাসপাতালে যাবার, আমি আমার সিমটমস যেগুলো আছে খালি সেইগুলোকে মনে করে সঠিকভাবে চিকিৎসককে কিন্তু বলতে হবে, তবে চিকিৎসক আপনাকে সঠিকভাবে ওষুধগুলো দিতে পারবেন এবং সিমটমস অনুযায়ী আপনার কারণটাকে খুঁজে বার করতে পারবে। মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেভাবে হোক আমাকে কন্ট্যাক্টে থাকতে হবে, একদম, যাতে কোনোভাবে কোনো রকম কোনো সব মানে মুহূর্ত যেন মিস না হয়। কারণ যেহেতু এই জিনিসটা আবার ফিরে এসেছে, এখানেও আমি কথাটা একবার বলি রেকটিফাই করে, কোভিড কি ফিরে এসেছে না কোভিড ছিল, শুধু ভ্যারিয়েন্টটা চেঞ্জ হয়েছে? দেখুন কথাটা ঠিকই, ভ্যারিয়েন্টটাই খালি চেঞ্জ হয়েছে, কোভিড ফিরে এসেছে না, কোভিড চিরকালই ছিল। কোভিড এই কখনো বেশি, একটু আগে যেটা আপনি বললেন, নেচার অফ সিরিয়াসনেস অফ ইলনেস, নেচার অফ দ্য ইলনেস, সিরিয়াসনেস অফ দ্য ইলনেস, কখনো বেশি কখনো কম, আগে বেশি ছিল এখন কম আছে। কোভিড যায়নি, এটা একটা আপনি ধরে রাখুন না, সিজনাল ইনফ্লুয়েঞ্জা এক ধরনের। কোভিড একটা রেসপিরেটরি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জাটা একটা রেসপিরেটরি ভাইরাল কজের জন্যই হচ্ছে, একটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা হলে যা আমরা প্রিকশন নিই, যা ওষুধ নিতে হয়, কোভিডের জন্য সেম প্রিকশন, সেম ওষুধ, সেম মেডিকেশনস, সেম ট্রিটমেন্ট, সেম গাইডলাইন্স,
কিচ্ছু নেই ডিফারেন্স, কোভিড ছিল, জাস্ট এটা আবার রিকার করেছে। এবার আমি এমন কিছু মানে পেশেন্ট বলবো, যাদের কথা বলবো, যারা এখন পেশেন্ট হয়তো, এটা হচ্ছে যাদের অতিরিক্ত স্মোকিং হ্যাবিট রয়েছে। আমরা জানি একটা স্মোকিং কাফ তাদের একটা সারা বছর থেকে থাকে। নর্মালি সেই ধরনের পেশেন্ট আমরা ওই সময় আপনাদের সঙ্গে ডিসকাশন করে শুনেছিলাম যে তাদেরও কিন্তু একটা চান্সেস থাকে চট করে আমাদের লাং ইনফেকশন হয়ে যাওয়া। আর যেহেতু এখন এই ভ্যারিয়েন্টটা চলছে, যেহেতু খুব দ্রুততার সঙ্গে যেহেতু এটা স্প্রেড করছে, তো যাদের স্মোকিং হ্যাবিট রয়েছে, ইতিমধ্যেই যাদের স্মোকিং কাফ রয়েছে, তারা কি অ্যাটাক হতে পারে? একদম, যে কোনো মানুষ অ্যাটাক হতে পারে। যারা স্মোকিং করে তারাও অ্যাটাক হতে পারে। তাদের তো একটা স্মোকিং কাফ থাকে, তো তারা হয়তো নাই টেস্ট, অনেকের কি হতো আমার তো এমনি কাশি হয়, টেস্ট আর কি করাবো, এটা এইগুলো করতে যাবেন না। যদি দেখছেন যে দরকারের থেকে বেশি কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে না, শুকনো কাশি, অথবা নাক দিয়ে জল বেরোচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, গায়ে হাতে পায়ে ব্যথা, চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে টেস্টটা করিয়ে নেবেন। কারণ আপনার কাশিতে হয়তো আপনার শরীরটা হয়তো লড়ার ক্ষমতা হয়তো বেশি, কিন্তু আপনি যদি মাস্কটা ওই সময় না পরেন, আপনার ঘরে শিশু থাকতে পারে, আপনার ঘরেতে বৃদ্ধ লোকেরা থাকতে পারে, বা এমন কোনো লোক বাইরে থাকতে পারে আপনি হয়তো টেস্ট করাননি, যে হয়তো ইমিউনোসাপ্রেসড আছে, তার কাছে যদি ছড়িয়ে যায়, তার কিন্তু ইমিউনিটি ডাউন হয়ে যাবে আরও, আর তার শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে। তো এটা আমরা একটা রেসপন্সিবল সিটিজেন হিসাবেতে খালি আমাদের নিজের শরীর নয়, বাকিদের দিকেও তাকানো উচিত। কারণ দেখুন, হেলথ হচ্ছে নিজের হাতে। হেলথ আমরা যেটা ডেফিনেশনে বুঝি, যেটা WHO ডেফিনেশন, হেলথ ইজ আ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। ফিজিক্যালি আমি আমাকে ঠিক রাখলাম, বাংলাতে একটা কথা আছে, সুস্থ শরীরে সুস্থ মন। আমার যদি শরীর সুস্থ থাকে তাহলে আমার চিন্তাধারা সুস্থ থাকবে, আমার মন সুস্থ থাকবে, মেন্টাল ওয়েলবিং। আর হচ্ছে সোশ্যাল ওয়েলবিং, আমি যদি চিন্তাধারা সুস্থ থাকে, আমার যদি শরীর সুস্থ রাখি, তাহলে আমার চিন্তাধারা সুস্থ থাকবে, তাহলে আমি সমাজে অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন হয়ে সেই জিনিসটাকে মানে বাকিদেরকেও মানে বলতে পারবো যে এটা না করতে, আমি নিজেও করবো না, বাকিদেরকেও এই মানে যেগুলো যদি করে বেড়ায় মানে ওভারলুক করে যাওয়া, কিছু হবে না, এইগুলো করার থেকে আটকাতে পারবো। একদমই। আরেকটি কথা বলবো রাজবাবু, যেহেতু ছোঁয়াচে আমরা বলছি পরিষ্কার বাংলা ভাষায়, নতুন যে ওমিক্রনের ভ্যারিয়েন্ট সেটা ছোঁয়াচে, চট করে হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে মানে স্প্রেড হচ্ছে, মানে তো সেক্ষেত্রে আমাকে অ্যালার্ট তো হতেই হবে। আমরা নর্মালি দেখে দেখি আমাদের যেহেতু অভ্যেসগুলো চলে গেছে, হয়তো বা কিছু কিছু মানুষ স্যানিটাইজড করছেন নিজেদেরকে, যেটা খুব ভালো, মানে একটা পজিটিভ দিক। অনেকেই আবার হাত পা কোনো রকম ভাবে না ধুয়ে চট করে একটা বাচ্চার সঙ্গে কমিউনিকেট করলো, বাড়িতে এসে তারপরে গিয়ে তাদের বলার পরে হাত পা ধুচ্ছে, সেটাও আমি মেনে নিলাম যে হাত পা ধুয়েই ঢুকছে। পোশাকের ওপর আমরা সেই সময় দেখেছিলাম যে পোশাক, যেটা বাইরের পোশাক পরে আমরা বাড়ি ঢুকছি, সেটাকে চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তারপরে আমাদের ঘরের মধ্যে আমরা নর্মাল যে পোশাক পরে আমরা সবার সঙ্গে কমিউনিকেট করতে পারি। সেই জায়গাতে যেহেতু এটা এখন এই ভ্যারিয়েন্টটা খুব ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা কতটা অ্যালার্ট হওয়া দরকার? একই সেম অ্যালার্টনেস, যেহেতু এটা রেসপিরেটরি ভাইরাস, এটা খালি যে হাঁচিতে বা কাশলে ছেটাচ্ছে তাই না, আমি কাশছি, এবার ওখানে অন্যজন হয়তো, আমি হয়তো আমার হাতটা ধুয়ে রেখে নিলাম, অন্যজন কেসে গেছে, অন্যজন ওই হাত মুখ মুছে সেখানে রেখেছে, সেই হাতটা আমি আমার গায়ে নিলাম, বা অনেকের হয়েছে হাত ভিজে মুছে নিলাম, তো আমার কাপড়ে যাচ্ছে, আমার হাতে ছড়াচ্ছে, আমার কাশি দিয়ে ছড়াচ্ছে। সেম আগে যেরকম করতাম যে পোশাক চেঞ্জ করে একটা জায়গায় রেখে দেওয়া, ডেলি পোশাক ধোয়া, কাচা, হাত পা ধোয়া, মুখ ধোয়া, আর হ্যান্ড স্যানিটাইজেশন করা, এটা যেন কন্টিনিউ আবার স্টার্ট করা হয়। এটা লোকেদের কমে গেছিলো, কিন্তু তাতেও লোকেরা কন্টিনিউ করছিল, এটা খুবই গুড হ্যাবিট, এটা কন্টিনিউ করাটা বেটার। এবং এখন রাস্তার লোকেদেরকে আমি যেটা দেখছি, অনেকেরাই মাস্ক পরা শুরু করেছে, এবং থ্যাঙ্কস যে লোকেরা এটা করছে এবং আগের থেকেই অ্যালার্ট হয়ে আছে। ওদের একটা সুবিধা হবে, একটা অস্বস্তি হয় যে সারাক্ষণ মুখের উপর মাস্ক, কিন্তু জাস্ট কিছুক্ষণ অস্বস্তির জন্য একটা লম্বা, যদি আমি ফিউচারে যদি ভাবতে পারি, একটা বড় রোগ থেকে বাঁচতে পারি। রোগ মানে বলবো, বড় রোগ বলবো না, একটা আননেসেসারি একটা হ্যারাসমেন্ট হবে যে আমার কোভিড হয়ে গেল, ইস কি হবে, এইগুলো চিন্তাধারা থেকে বাঁচতে পারি। কিছুই হবে না কোভিড হলে, কিন্তু দরকার কি, আমি কোভিডের জন্য আমি নিজের শরীরকে ব্যস্ত কেন করব? ডাক্তারবাবু একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ভ্যাকসিনেটেড, ঠিক আছে, এটাও বাস্তব, সবাই কিন্তু বুস্টার ডোজ নেয়ও নি,
একদম নেয়নি এবং আপনারা নিজেরা জানেন। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা সেকেন্ড ডোজটাও নেন। এবার মুশকিলটা হচ্ছে এই যে আবার কোভিডের একটা প্রকোপ আমরা যেহেতু বাড়তে দেখছি, তো সেই যে ওমিক্রনের টাইমেও কিন্তু মানুষ তাও অনেকটা ইয়ে ছিল যে ঠিক আছে আমরা তো সদ্য ভ্যাকসিন নিয়েছি, আমাদের খুব একটা অসুবিধা হবে না। যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে, তারপরে আমরা আবার দেখছি 2025 সালে কোভিড একটা মানে ভালোই ছড়িয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। সেখানে কি নতুন করে আমাদের আর ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা আছে, বা আমরা ওই ভ্যাকসিনের ক্ষেত্রে বা অনেকে গ্যাপ হয়ে গেছে তাতে কি কোনো সমস্যা হতে পারে? না, আর এখন কোনো সমস্যা হবে না, কারণ আগের যে ভ্যারিয়েন্টগুলো ছিল সেটা দেখা যাচ্ছিল যে ভ্যাকসিনের যেটা ফাইটিং শরীরের মানে ইমিউনিটি ক্ষমতা আছে সেটাকে ইভেড করে বেরিয়ে যাচ্ছিল, মানে তার উপর দিয়ে যাচ্ছিল। এই ভ্যারিয়েন্টেতে ভ্যাকসিনের ইমিউনিটিটাকে মানে মানে ইজিলি ভ্যাকসিনের ইমিউনিটি ওর সাথে লড়ে যাচ্ছে, তো ওটাকে সারপাস করে বেরোতে পারছে না। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে আগের বারে যখন কোভিড যে ইনফেকশন হয়েছে অনেকেরা টেস্ট করায়নি, অনেকেরা করিয়েছে। ধরে রাখুন সবারই কোভিড হয়েছে, অনেকেরা টেস্ট করায়নি, কারণ এটা ইজিলি ছড়িয়ে যেত। তো এবার জিনিসটা হচ্ছে যে বডিতে অলরেডি একটা ইমিউনিটি জেনারেট করে গেছে, তো ভয় পাওয়ার কিছু নেই। বডি আপনার ইমিউনড আছে ভাইরাসের সাথে লড়ার। আপনি জাস্ট যেটা আপনাকে বললাম SMS মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা আর হ্যান্ড স্যানিটাইজেশন, এটা করুন। শরীর নিজে যথেষ্ট ভালোভাবে লড়বে। এটা অতটা সিরিয়াস ইলনেস নয়, এটা নিয়ে ভয় পাওয়ার প্যানিক পাওয়ার কোনো দরকার নেই। এটা খালি ছড়ায় খুব ফাস্ট, আর কিচ্ছু না। এবং একটু আগে আপনি বললেন যে যাদের কোমোবিলিটি রয়েছে অলরেডি, যাদের হার্ট পেশেন্ট, যারা সুগার পেশেন্ট, সেই ক্ষেত্রে বা যারা ব্রিদিং প্রবলেমে ভুগছে, সেই ক্ষেত্রে পেশেন্টদের আরো নিশ্চয়ই এক্সট্রা অ্যালার্টনেস থাকা দরকার। হ্যাঁ, এক্সট্রা অ্যালার্টনেস বলতে মানে নিজেকে সাবধানে রাখা, আর কিছু না। তারা নিজেদের যা রেগুলার ওষুধ খাচ্ছেন সেগুলো খেয়ে যাবেন, কিন্তু তাছাড়াও এইগুলো যদি সিমটমস যেগুলো আপনাদেরকে বললাম, যেমন গায়ে হাতে পায়ে ব্যথা, ক্লান্তি ভাব, কাঁপুনি, লো গ্রেড ফিভার, টেম্পারেচার 102-এর উপরে উঠছেই না, ভাববেন না যে কোভিড হয়নি। এইটা ভ্যারিয়েন্টটাই কিন্তু মানে টেম্পারেচার লো গ্রেড ফিভার, গাটা হালকা ছ্যাঁক করবে। আগেকার ভ্যারিয়েন্টের মতন বেশি মানে গা গরম একদম তেতে উঠছে ওরকম দেবে না। তাই জন্য টেস্ট করিয়ে নিন আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে, এবং যা বলবে 5 থেকে 7 দিনের সেলফ আইসোলেশন করে নেবেন টেস্ট করানোর সাথে সাথে, এবং চিকিৎসক যা বলবে হুবহু সেইটা ফলো করবেন। কোনোভাবেই আমাদের সচেতনতা একটু এদিক ওদিক হওয়া যাবে না। তার কারণ হচ্ছে কোভিড, আমাদের যে ডাক্তারবাবু বললেন যে কোভিড ছিল এবং ভ্যারিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এইবারের যে ভ্যারিয়েন্ট ওমিক্রনেরই একটা ভ্যারিয়েন্ট যেটা কিন্তু ছড়াচ্ছে খুব দ্রুততার সঙ্গে। সুতরাং এটা আমাদের ধরে নিতেই হবে ডাক্তারবাবু যে আমরা আগামী দিনে, আজকে আপনার সঙ্গে আমি অনুষ্ঠান করছি, আগামী দিনে কিন্তু আরো ছড়াবে। কারণ ইতিমধ্যেই যে মিস আপটা হয়েছে সেটা কিন্তু সেই পেশেন্টদের শারীরিক অন্য সমস্যার জন্য হয়েছে, সেটাতে প্যানিক হওয়ার কিছু নেই যে আমিও তাহলে আমার কোভিড হলে বোধহয় আমার এরকম কিছু হয়ে যেতে পারে। এটাতে মনের ওপর এফেক্ট পড়ে, যেটা আরেকবার ডক্টর মিশ্র বললেন যে শরীর এবং মন সব থেকে বড় বিষয়। তো সেটাকে আপনাকে ঠিক রাখতে হবে এবং সুস্থ হবেন সবার আগে ডাক্তারি পরামর্শ প্রতি পদক্ষেপে নেওয়াটা অত্যন্ত জরুরি। আজকে আর আমাদের হাতে সময় নেই, তবে যেতে যেতে অবশ্যই বলবো যে কোভিডের নিউ ভ্যারিয়েন্ট কিন্তু ছড়াতে শুরু করেছে বা ছড়াচ্ছে, কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারি নিজেদের সচেতনতা দিয়ে। অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।